যে বিষয় এখানে নতুনভাবে অ্যাড হলো তার মধ্যে নিউ আইসিইউ কমপ্লেক্স in the new OPD building, cabin with modern facilities and open terrace with gardening, 30-bedded high and dialysis unit, new OT for ENT department, national program for control of blindness in ophthalmology department, retina surgery facilities in ophthalmology department, skill lab of Tripura College of Nursing, community lab of Tripura College of Nursing. একটু আগে আমরা ইনোগ্রেশন করলাম, সেই ইনোগ্রেশন প্রোগ্রামে আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি একটু আগে 3% ডিএর ঘোষণা করেছেন এবং অনেক ইতি কথা এই টিএমসির সম্পর্কে উনি বলার চেষ্টা করেছেন। আমাদের সবার আদরণীয় ডক্টর প্রমথেশ রায় মহোদয়, চেয়ারম্যান সোসাইটি অফ ত্রিপুরা মেডিকেল কলেজ, স্বাগত ভাষণ এখানে রেখেছেন আমাদের চিফ এক্সিকিউটিভ অফিসার আইএস শ্রী স্বপন সাহা মহোদয়, এবং আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা মেডিকেল কলেজ অ্যান্ড ডক্টর ব্রাম টিচিং হসপিটালের যিনি সম্মানিত প্রিন্সিপাল প্রফেসর ডক্টর অরিন্দম দত্ত মহোদয়, আর আমার সামনে এখানে সমস্ত আমার পুরনো কলিগরা এখানে আছেন, কলেজের স্টাফরা আছেন, আমার স্টুডেন্টরা আছেন, ওনাদের স্টুডেন্টরা আছেন। এখানে আমাদের মাঝে যারা অন্যান্য ফ্যাকাল্টিরা আছেন, টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ তো আছেনই, বললাম প্যারামেডিক্যাল স্টাফ এবং মিডিয়া বন্ধুরা, সবাইকে আমি আজকের এই সুন্দর দিনে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের মাননীয় চেয়ারম্যান বলছিলেন যে হাসিটা দেখেই নাকি বুঝতে পারছেন যে এই কলেজের সাথে আমার কি সুসম্পর্ক। অ্যাকচুয়ালি এই কলেজে আসার সাথে সাথেই মনে হয় আই এম এট হোম, এর মধ্যে কোনো প্রশ্ন আসে না। মেডিকেল কলেজ ত্রিপুরাতে হবে আমরা কোনোদিন ভাবিনি। যখন এই মেডিকেল কলেজ যখন দুটো এজিএমসি এবং টিএমসির শুরুয়াত হচ্ছিল, কথাবার্তা চলছিল, আমরা অনেকে ঝাঁপিয়ে পড়েছিলাম যে যেভাবেই হোক মেডিকেল কলেজ ত্রিপুরাতে করতে হবে। ডাইরেক্ট ওর ইনডাইরেক্ট ওয়েতে বহু লোকের তাদের হস্তক্ষেপে এবং তাদের প্রচেষ্টায় দুটো মেডিকেল কলেজ এখানে হয়েছে। টিএমসি তৎকালীন সময়ে পিপিপি মডেলে এটা দেওয়া হয়েছিল জিনেট গোষ্ঠীকে, কিন্তু আমরা তখন খুব অসুবিধা হচ্ছিল যে প্রপারলি সেটাকে ম্যানেজ করতে পারছিল না। আমরা এর জন্য অবজেকশন দিলাম, বারবার কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করেছি। এই নিয়ে অনেক ঘটনা উপঘটনা ইত্যাদি হয়েছে, সবাই হয়তো আপনারা জানেন বাই দিস টাইম। অনেক সময় আমি আসি এখানে এই কথাগুলো বলি। আমরা এখানকার যারা আজকাল যে মেডিকেল কলেজের সামনে অনেকগুলো ফার্মেসির দোকান আছে, যখন এটা স্টেট হসপিটাল ছিল তখনও ছিল, টিম টিম করে জ্বলতো ওই ফার্মেসিগুলো। ওরা ভেবেছে মেডিকেল কলেজ হলে ওদের মানে ব্যবসা লাটে উঠবে। এসে আমাদের স্টাফকে ওরা বাধা দিচ্ছিল, নানাভাবে ফিজিক্যালি অ্যাসল্ট করেছে। আমি এখনো মনে আছে, আমাদের চেয়ারম্যান মহোদয় এবং আমি নিয়ে যে আরো অনেকে মিলে তাদেরকে আমরা আটকালাম। আর এখন এক একজনে শুনলাম, ওদেরকে যখন বুঝালাম, আরে তোমরা জানো না তোমাদের ফিউচারটা কি। এখন তো আমি শুনি মাঝে মাঝে এক একজন প্রচুর মাল্টি মিলিয়নার নাকি হয়ে গেছে। তো বুঝানোর কারণে আজকে সেই জায়গায় আসলো ওরা। আমাদের স্টুডেন্টসদের মধ্যে অনেকের সমস্যা হচ্ছিল যে এই কলেজ টিকবে কি টিকবে না, কারণ ফার্স্ট ইয়ারে 2005-এ সেটা কিন্তু লেটার অফ পারমিশন আসেনি। এদিকে এজিএমসির লেটার অফ পারমিশন এসে গেছে, এবং এখানেও কিন্তু একটা প্রবলেম ছিল আমাদের। ওখানকার যারা ডাক্তারবাবুরা ছিল, আমরা তো নিয়ে নিয়ে এসেছিলাম গভর্নমেন্ট থেকে, তো এখানে বড় বড় সব লিডাররা ছিল, লিডার ডাক্তার, ওরা বলছিল আমরা যারা এসেছি আমরা নাকি
মানে এক্সস্টেড ডক্টরস, মানে পাঠানো আছে এর জন্য পাঠিয়েছে। তো এক এক সময় আঘাতপ্রাপ্ত হলে কিন্তু কাজও ভালো হয়, এটা জেদ আসে মনে। এবং আমরা দেখেছি, আমরা যারা যারা এখানে এসেছিলাম বা আমাদের সাথে এখানে যারা ডাইরেক্ট এসে জয়েন করেছে, ডাক্তারি ক্ষেত্রে আমরা অনেক বেশি সুনাম অর্জন করেছিলাম এই ত্রিপুরা মেডিকেল কলেজের হয়ে। এবং আমাদের যারা স্টুডেন্টরা তারা দেখা গেল মানে AGMC-র থেকেও ভালো রেজাল্ট করেছিল ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে। আমাদের সেরকম ট্রেনিংও ছিল না, কারণ ডাক্তারদের তো কোনো বিএড ট্রেনিং বা অন্যান্য যেসব টিচার্স ট্রেনিং এর প্রোগ্রাম থাকে এগুলো ছিল না আমাদের। আস্তে আস্তে করে জানলাম যে আমাদের টিচার্স ট্রেনিং প্রোগ্রাম আমাদের পার্টিসিপেট করতে হবে, মাঝে মাঝে 3 দিনের 5 দিনের, এগুলো না করলেই মানে প্রমোশন পাওয়া যাবে না। বাইরের থেকে ফ্যাকাল্টি আসতো, খুব কষ্ট হতো। ফ্যাকাল্টি 1 মাসের মধ্যে কিছুদিন থাকতো, তারপর চলে যেত। এখন আমাদের প্রফেসর অব্দি আমাদের নিজেদের যারা ছেলে মেয়েরা আছেন, যারা আমরা, ওরাই কিন্তু এখন সেই গ্যাপটা এখন পূরণ করেছে। আগে আমরা বেশিরভাগ আসতো এই আমাদের মণিপুর থেকে, ওয়েস্ট বেঙ্গল থেকে, আসাম থেকে বেশি ফ্যাকাল্টি আসতো, কারণ তাদের এখানে অনেকদিন পুরনো হয়ে গেছিল মেডিকেল কলেজ। যেহেতু 65 ইয়ার্স পর্যন্ত এখানে তখন সুবিধে ছিল, 65 ইয়ার্স অব্দি ফ্যাকাল্টিকে রিকগনাইজ করে MCI, এবং যারা কলেজে ছিল তাদের 60 ইয়ার্সের পরে মানে মেডিকেল কলেজে ওখান থেকে রিটায়ারমেন্ট হতো। তো রিটায়ারমেন্টের পরে তারা এখানে চলে আসতো। আমাদের এর জন্য ফ্যাকাল্টির খুব বেশি একটা অসুবিধা হতো না। কিন্তু সান অফ দ্য সোয়েলের কিন্তু আমাদের রেসিডেন্ট প্রফেসর অব্দি ছিল, আস্তে 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 করে আজকে প্রফেসর। এইভাবে ডেভেলপ হয়েছে। আজকে 8টা বিষয় এখানে নতুন যে ডিপার্টমেন্টই বলুন বা যে স্বাস্থ্য পরিষেবার বিষয় এসছে এখানে। আজকে তো খুব ভালো লাগছে যে হলের ভিতর আমরা বসে কথা বলতে পারছি। প্রতিবার কোনো প্রোগ্রাম হলে সেই অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এর নিচে সেখানে করতে হতো। আমাদের চেয়ারম্যান সাহেব এবং বলার চেষ্টা করেছেন কোনো পয়সা নাকি গভর্নমেন্ট থেকে দেয় না। কার যখনই সমস্যা হয় আমাদের কাছে আসেন, আর প্রধানমন্ত্রীজি বলেন যে আত্মনির্ভর হতে হবে। আমরাও দেখি কতটুকু পারেন ওনারা, কারণ যদি ডিপেন্ডেন্ট থাকে সরকারের উপরে তাহলে এই কলেজে উঠবে না। তো আমরা চাই যে সেলফ রিলায়েন্স হওয়ার জন্য আমরা দেখি, তাকিয়ে থাকি, যে যে বিষয়গুলো বলে হেল্প করি। এবং এই যৌথ প্রচেষ্টাই কিন্তু আজকে এই ত্রিপুরা মেডিকেল কলেজ এই জায়গায় এসছে। আমি বললাম যে হসপিটালের যে কোনো একটা হসপিটাল তার ইমার্জেন্সি কিভাবে মেনটেন করবেন তার উপর ডিপেন্ড করে তার স্ট্যাটাস। অবশ্যই এখানে যাতে আমাদের ট্রমা সেন্টার, একদম আধুনিক ট্রমা সেন্টার যেন এখানে হয়। এখানে ডাক্তারদের কোনো অবস্থায় বা স্বাস্থ্যকর্মীদের আসলেই বললে যে রেফার মানে পোস্টম্যানের কাজটা যেন না করে। আমাদের ত্রিপুরা সরকারের প্রায় 5টা জায়গার মধ্যে আমাদের ট্রমা সেন্টার অলরেডি ওপেন করেছে। সেই সাউথ থেকে আরম্ভ করে গোমতী ডিস্ট্রিক্ট থেকে আরম্ভ করে ধলাই ডিস্ট্রিক্ট, আগরতলা তো আছেই, এবং আমরা এই নর্থ ডিস্ট্রিক্টও আমরা এর মধ্যেই এটা ওপেন করব। এতে করে মানুষের অনেক সুবিধা হয়। কারণ ট্রমা, অনেক ধরনের ট্রমা আপনারা জানেন। কেউ যদি ছাদ থেকে উপর নিচে পড়ে যায়, বা কেউ যদি দেখা যায় যে গাছের উপর থেকে পড়ে যায়, এগুলো আমরা সবসময় আমরা সেগুলো ট্যাকেল করেছি। রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, অ্যাট্রোসিটিস, এগুলো তো আছেই। বা অন্য যেসব ইমার্জেন্সি, মেডিকেল ইমার্জেন্সি হোক, যাই হোক, ট্রমা সেন্টার এটা খুব ইম্পর্টেন্ট। ইমার্জেন্সিতে যে ডাক্তারি করবে সে ডাক্তারও কিন্তু অনেক বেশি পরিপক্ক হয়। আমার মনে আছে, আমার একজন লখনৌতে একজন আর্মি অফিসার, সে মেজর ছিল, তার সাথে আমার কথা হচ্ছিল। উনি একটা প্রেজেন্টেশনও দিয়েছেন। শ্রীলঙ্কাতে পিস কিপিং ফোর্স, সেখানে উনিও ছিলেন, ওরাল সার্জন ছিলেন, উনি গিয়েছেন। তো ওইখানে যেভাবে এই ওয়ার ক্ষেত্রে অনেকে অনেক ভালো ডাক্তারি শিখতে পারে। কেউ আপনাকে শো করবে না যে কিভাবে আপনি ট্রিটমেন্টটা করছেন। কারোর ফ্র্যাকচার হয়ে গেল, ফ্র্যাকচার হলে ওই জায়গার মধ্যে আপনি যা ডিসিশন নেওয়ার আপনি, সেখানে তাকে কিভাবে এটাকে
রিডাকশন করা যায়, সেখানে একটা আপনি ধরুন একটা কাঠ নিয়ে স্প্লিন্টিং এর ব্যবস্থা করলে, বা ওখানে বুলেট ইঞ্জুরি আছে, বুলেটটা বের করার, তো যা করার সেখানে কিন্তু অনেক কিছু শেখার আছে ইমার্জেন্সি। তাহলে তার মধ্যে কনফিডেন্স অনেক ডেভেলপ করে। যে যত বেশি সমস্যার সমাধান করতে পারবে তার বেশি এক্সপিরিয়েন্স হয়। আমরা এক এক সময় আমাদের জুনিয়র বা অন্য কাউকে আমরা বলি, আমি বলছি তুমি এটা করো না, কারণ আমার অভিজ্ঞতাই বলছে যে এটা না করলেই ভালো। অভিজ্ঞতাটা সুখকর কোনোদিন অভিজ্ঞতা হয় না। যত সমস্যা সমাধানে আমি যেগুলো আমার সমস্যা হয়েছে সেইগুলোর পরিপ্রেক্ষিতে আমি অ্যাডভাইস দিচ্ছি তুমি এটা করো না। এটাই হচ্ছে এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্স যদি বলেন আমাকে যে ভালোভাবে এক্সপিরিয়েন্স হয় না। এখন সারা ত্রিপুরাতে আমরা চেষ্টা করছি, যে আপনারা জানেন যে আমার এখানে প্রতিনিয়ত মানুষ আসে, আসার পর আমরা দেখি যে মানে অর্থনৈতিক কারণে ওদের চিকিৎসা হয় না। মুখ্যমন্ত্রীর যে ফান্ড আছে, ত্রাণ ফান্ড আছে আমাদের, সেখান থেকে দেওয়ার চেষ্টা করি, স্বাস্থ্য থেকে দেওয়ার চেষ্টা করি, অনেক জায়গা থেকে দেওয়ার, কিন্তু দেখা যায় যে মানে প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনা, যেটা প্রধানমন্ত্রীর এত বড় একটা যোজনা, সারা পৃথিবীর মধ্যে সবাই স্তম্ভিত যে কি করে উনি এই ধরনের একটা যোজনা উনি বানালেন। তো এতে করে আমাদের টার্গেট ছিল ত্রিপুরাতে অ্যাবাউট 13 লাখ, প্রায় 100% আমরা কিন্তু সেই আয়ুষ্মান ভারত কার্ড দিয়ে দিয়েছি। কিন্তু তারপরে যে 4.15 লাখ যারা মানে হাউস হোল্ড, তাদের কিন্তু কাভার হচ্ছিল। তো সেই সমস্যা আমাদের কাছে আসতো। আমি আমাদের মাননীয় অর্থমন্ত্রীর সাথে আমি কথা বললাম কি করা যায়। শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনা করে কিছুদিন আপনারা দেখেছেন, সেটাও আমরা স্টার্ট করেছি। আমি বলবো এটা যেন টিএমসির মধ্যে লাগু হয়, তাতে করে সমস্ত এখানে যারা যারা আছে ইনক্লুডিং মি, আমরাও কিন্তু এই যে ইন্স্যুরেন্সের যে কাভারেজ সেটা হবে। আর ইন্স্যুরেন্স কিন্তু আমাদের যেটা আমরা করলাম, এটা কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি থেকে হবে না, এটা আমাদের স্টেট ফান্ড থেকে আসবে। প্রায় 100 কোটি টাকার উপরে আমরা আমরা বাজেটে আমরা রেখেছি। তো সেইভাবে আমরা চেষ্টা করছি মানুষ যাতে স্বাস্থ্যের সমস্যা না হয়। প্রায় 100টা সাব সেন্টার আমরা সমস্ত ত্রিপুরার মধ্যে সেটারও খোলার আমরা এবারে বাজেটে রেখেছি। কার্ডিয়াক কেয়ার ইউনিট একটা খুলেছি এবার, খুব সুন্দর। সেখানে আমি গিয়ে আমার সাথে সেখানে আমি খুলেছি। এখানে আমরা প্রাইম মিনিস্টার পিএম ডিভাইন যোজনার মধ্যে আমরা প্রায় 700 কোটি টাকার উপর আমরা পেয়েছি। এর মধ্যে ডেন্টাল কলেজের জন্য 200 কোটি টাকার উপরে দেওয়া হয়েছে। এখানে বিশ্রামগঞ্জে একটা ডি এডিকশন সেন্টার হবে, তার জন্য এই 700 কোটি টাকার মধ্যে সেখানেও রাখা হয়েছে। একটা মাদার অ্যান্ড চাইল্ড একটা হসপিটাল হবে এজিএমসির মধ্যে, তার জন্য আমরা রেখেছি। তো সেইভাবে আমাদের প্রধানমন্ত্রীজি যে ওনার যে চিন্তা ভাবনা, কোভিডের সময় আপনারা দেখেছেন উনি কিভাবে আমাদেরকে বাঁচিয়েছেন। আমরা তো এমন একটা অবস্থায় ছিল যখন করোনা, আমরা সবাই এফেক্টেড। তো এই ভারতবর্ষ থাকবে কিনা সারা পৃথিবীর মধ্যে একটা ত্রাহি অবস্থা, সেই জায়গায় দুটো ভ্যাকসিন হয়েছে। আমি নিজেও এখানে এসে ভ্যাকসিন নিয়েছি। তো স্বাস্থ্য বিষয়ে প্রধানমন্ত্রীজি খুব সচেতন এবং প্রতিনিয়ত বলেন যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে। ইনফ্রাস্ট্রাকচার যদি ডেভেলপ না হয়, যে কারণে আমরা 2023-24 ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য প্রায় 5,500 কোটি টাকা আমরা রেখেছি। এবারও যে 2024-25 সেখানেও আমরা প্রায় 6,500 কোটি টাকা আমরা রেখেছি। মানে ইনফ্রাস্ট্রাকচার রেভিনিউ এক্সপেন্ডিচার আজকে এখানে 3% ডিএ ঘোষণা করেছে, এতে কিন্তু খুব বেশি একটা লাভ হবে না। লাভ হবে এটাই যে যারা এখানে এমপ্লয়িরা আছেন তাদের কাজ করার স্পৃহাটা আরো বাড়বে। কিন্তু যখন একটা বিল্ডিং তৈরি হয়, ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়, তার থেকে সুদীর্ঘ ইন দ্য লং রান কিন্তু তার থেকে ইনকামও বাড়বে, তাছাড়া ওখানে এমপ্লয়মেন্টও বাড়বে এবং সেটা স্থায়ী হয়। এর জন্য বারবার আমরা সেই দিশায় চলছি যে ইনফ্রাস্ট্রাকচার আমাদের ডেভেলপ করতে হবে। ত্রিপুরাতে ন্যাশনাল হাইওয়ে, আমি গত পরশুদিন আমি কৈলাসহর থেকে আসছিলাম,
আমার যে পাইলট বাবু আমাকে ফেলেই ওখানে চলে এসেছিল। মানে কি অদ্ভুত অবস্থা। তো পাইলটের তো শোকজ হয়েছে, ঘুরছে এখন। মুখ্যমন্ত্রীর যে সিকিউরিটির ব্রিচ অফ সিকিউরিটি হয়েছে, তো উনি হয়তো বা, কারণ গভর্নরও গেছেন, একবার এসছেন নাগাল্যান্ডের গভর্নর, আবার আমি গেলাম। ওর ওই দুই পাইলটের মানে বোধ শক্তিটাই নেই যে আমার এখানে থাকতে হবে উনি যতক্ষণ না আসে। তখন বাজে 4:40, আমি যখন এলাম পুরো রৌদ্র, পারে না সেটা করতে। শোকজ চলছে, বলছে আমি সরি। আমি বললাম আপনাকে, আমি তো কথা বলিনি, বললাম যে ও তো টায়ার্ড হয়ে গেছে, এর জন্য এরকম করলো। তো এখানে আমাদের চেয়ারম্যান সাহেবও বলছিলেন যে এতটাই হেঁটে নাকি আমি এলাম, আমি টায়ার্ড। আমি রিটায়ার্ড করেছি ঠিকই, বাট আই এম নট টায়ার্ড। টায়ার্ড হলে সকাল থেকে রাত্রি পর্যন্ত কাজ করতে পারতাম না। তো সেইভাবে আমরা কাজ করছি যাতে স্বাস্থ্য পরিষেবার, যখন এখানে আসে আমি সেক্রেটারি সাহেবকে আমি বলেছি যে আপনি এমন একটা কাজ করুন, আমি নিজে বসবো এখানে, কথায় পেশেন্ট আসে, অলরেডি চলে গেছে, ভর্তি করিয়ে চলে এসছে বেলুড়ে, এখানে এসে এখন বলছে ফাইন্যান্সিয়াল হেল্প লাগবে। বললাম কেন আপনি ওখানে গেলেন? বললাম হ্যাঁ, সবাই বলছে যে আর এখানে কোনো ট্রিটমেন্টই হয় না, বাইরে চলে যাও। এই একটা মাইন্ডসেট কিন্তু সারা ত্রিপুরার মধ্যে আছে। যারা এখানে স্টুডেন্টরা আছে, আমি বলবো যে এই মাইন্ডসেট থেকে কিন্তু বেরোতে হবে, যে আই এম দ্য বেস্ট, আমি আমার সাবজেক্টে আই এম দ্য বেস্ট। যে কারণে আমাদের মধ্যেও অনেক সময় দেখা যায় যে পেশেন্ট বললো যে আমার ডাক্তারবাবুই বলেছে আর এখানে হবে না, আপনার বাইরে চলে যান। অথচ যে ট্রিটমেন্ট, আমি যখন ডাক্তারবাবুরা থাকে, ডাইরেক্টরও থাকে, বা ক্যান্সার হসপিটালের যিনি সুপারিনটেন্ডেন্ট আরো অনেকে থাকে, ওনাদেরকে আমরা জিজ্ঞেস করবো, এই কাজ তো আমাদের এখানেই হয়। তো এই যে নিজেরাও আমরা আমাদের মানে মাটি কুড়ে আমরাই কবর তৈরি করি, হবে না কেন? এখানেই হবে। আর চেষ্টা থাকলেই হবে, রিস্ক নিতেই হবে। আর রিস্কের ভয়ে যদি দেখা যায় যে আমি সার্জারি করব না বা কিছু করব না, তাহলে তো মানে কোনোদিন ডাক্তারই হওয়া যাবে না, পেশেন্টেরও লাভ হবে না। তো আমরা চাই এখানের মধ্যে, ওনাকে আমি বলেছি সেক্রেটারি সাহেবকে, যে আপনি টেলিমেডিসিন নিয়ে আমরা অনেক সময় কথা বলি, এটা যেন সাস্টেন করে। পেশেন্ট পার্টি ওদেরকে বসাবেন, ডাক্তার কনসালটেন্ট ডক্টর সেও বসে বেস্ট যারা আছে ডাক্তার, তাদের সাথে আপনি মৌ করেন, এবং টাইম থাকবে, স্লট থাকবে ওই টাইমে, কারণ ওই ডাক্তারবাবু ব্যস্ত থাকে। স্লট করে ওখানে বসুন, আপনারা বলুন যে এই সাইন অ্যান্ড সিমটম, আমরা এই ট্রিটমেন্ট দিয়েছি, এখন আপনি কি বলেন? দেখা যাবে 90%ই বলবেন যে আপনি ঠিক ট্রিটমেন্ট করছেন। তো পেশেন্টও হ্যাপি, পেশেন্ট পার্টিও হ্যাপি। এই যে ফ্লাইটের খরচ দিয়ে যাওয়া, বাড়িঘর বিক্রি করে, এর থেকে দেনা করে অনেকটা কমে যাবে। আর তার মধ্যে অনেকটা মানে ডাক্তারদের উপর আত্মবিশ্বাসও বাড়বে। অনেক সময় পিএসসিতে যখন যাই আমরা, পিএসসির মধ্যে দেখা যায় যে অনেক, এখন তো পিএসসির চেহারা, আমি জানি না এখানে কতজন গেছেন, এখন সেই ভাঙা হাতলের চেহারা আর নেই। আমাদের যখন আগে পোস্টিং দিত, আমরা দেখতাম যে সিস্টার ওই যে টেবিলটা ভাঙা, এর উপরে ওই পর্দার কেটে টেবিল ক্লথ বানিয়েছেন উনি, আর তো ভাঙা থাকে, তাতেই ভাবতাম যে আমরা মানে খুব ভালো পোস্টিং হয়েছে আমরা। এখন তো সব জায়গায় কর্পোরেট স্টাইলের চলতে হয়, মানুষও দেখে। এখানে আমরা ভিডিও যেটা একটু আগে স্বল্প দৈর্ঘ্যের দেখলাম, কত সুন্দর লাগছে এখানে। তো মানুষ যখন, তার এক্সপেকটেশন অনেক বেড়ে গেছে। ত্রিপুরাতে আমি বলবো যে স্বাস্থ্য পরিষেবা কি হয় সেটা যাই বলুন, জিনেট কিন্তু দেখিয়ে দিয়েছে আমাদের কিন্তু যেরকম গভর্নমেন্ট আসপেক্টে আমরা যেভাবে এতদিন ধরে হসপিটাল আমরা চালিয়েছি, রাতারাতি দেখলাম টাইলস বসিয়ে এমন একটা চেহারা করেছে, রিসেপশনিস্ট বসিয়ে আমরা বললাম এইভাবেও কি হসপিটাল হয়? এবং প্রতিনিয়ত ওরা খবর রাখতো যে প্রতিটা ডিপার্টমেন্টের কটা পেশেন্ট দেখলো, কত আয় হলো। এই যে বিষয়, সেটা কিন্তু কর্পোরেট স্টাইলের লাভ যেমন আছে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুটোই আছে। কোন ডাক্তারবাবু সকালবেলা চলে যায় নার্সিংহোমে, খবর নেয় যে ওখানে ওই আমাদের টিএমসির কোনো ডাক্তারবাবু নার্সিংহোমে আছে কিনা।
এসে কিচ্ছু বলতো না, চুপচাপ বসে থাকবে। ডাক্তারবাবু আজকে দেখলাম আপনার গাড়িটা ওইখানে। এই যে মনিটরিং এর যে বিষয়, এগুলো ওরা এবং এত আমরাই বললাম যে এই স্টেট হসপিটালে আমরাও ছিলাম, কিন্তু রাতারাতি চেহারা পাল্টে দিয়েছে। তো হাইজিন মেনটেন করতে হবে, এবং বেস্ট যেটা আছে, যেটা ভারতবর্ষের যে কোনো বড় হসপিটালে আছে, কলেজে আছে, সেটা আমাদেরও থাকতে হবে। ইনফ্রাস্ট্রাকচার অবশ্যই ডেভেলপ করতে হবে। এবং এখন তো কোনোদিন সিটি স্ক্যান আমরা ভাবিও নি, এমআরআই হবে কোনোদিন ভাবতে পারি, টিএমসির মধ্যে এমআরআই কোনোদিন ভাবা যায় না। এবং কিন্তু আমি একটা জিনিস বলবো, টিএমসি সম্পর্কে বাইরে কিন্তু প্রচারটা কম, প্রচার অনেক কম। টিএমসিতে আরো বড় বড় কাজ হয়, কিন্তু প্রচার নেই। সবাই এজিএমসির কথা বলে, আইএলএস বলে, এইসব আইজিএম বলে, টিএমসির প্রচার। আর আমার মনে আছে একজন ডাক্তারবাবু আমাদের ব্রাঞ্চের ছিল, ও এক্সট্রাকশন করতো, এক্সট্রাকশন করে হু হু করে হাসতো আর এরকম জোরে জোরে আওয়াজ করতো। আমি বললাম, আর এটা কি করছেন আপনি? বলে নিজের ঢোল নিজে না পিটলে মানুষ রিকগনাইজ করবে না। আমি বললাম, এটাও একটা স্টাইল বোধ হয়। এখন তো মানে সব নিজের কি কি কাজ করছেন, প্রচার প্রসার, এগুলো এখন খুব একটার সাথে একটা কিন্তু রিলেটেড। যে টিএমসির প্রতি সপ্তাহে সমস্ত ডিপার্টমেন্টের আমার মনে হয় বসে, ওদের মানে সাংবাদিক বন্ধুরা আছেন এখানে, ওনাদেরকে ডেকে, ওনারা তো বসেই থাকেন, ওনারা এইসব খবর পেলে দৌড়ে আসেন খবরের জন্য। আপনারা প্রেস কনফারেন্স করে কি কি কাজ করলেন বলুন, নতুন নতুন অনেক কিছু। এখানে পেডিয়াট্রিক সার্জারি এত ভালো হচ্ছে আমার কাছে যা খবর আছে, আর জেনারেল সার্জারি তো আমাদের এখানে মাস্টার। আমার মনে আছে একজন সুপার স্পেশালিস্ট এখানেই কাজ করতো। তো আমার একদিন জানাশোনা ছিল, ও বোধহয় ফাইমোসিস ছিল বোধহয়, তো ওর অপারেশন হবে, তো কাউকে পাচ্ছিল না, তো আমাকে বললো যে আপনি চলে আসুন। তো আমি ওর সাথে অ্যাসিস্ট করলাম। পরবর্তী সময়ে দেখলাম যে ওর সমস্যা হয়ে গেছে, ইউরোলজিস্ট। তা আমরা ভাবলাম যে ইউরোলজিস্টকে দিয়ে এটা করলাম, তো এটা তো সাংঘাতিক বিষয় হবে, কিন্তু দেখা গেল কমপ্লিকেশন। আমার জেনারেল সার্জনরা এর থেকে ভালো করে, মানে এরা প্রতিনিয়ত এত পড়েছে, তো ওরা অ্যাকচুয়ালি মানে আমরা অনেক সময় বুঝি না যে কার কাছে গেলে কার থেকে ভালো কাজটা আনা যায়। আর পেশেন্টের কপালের উপরে অনেক সময় ডিপেন্ড করে। আপনি ইমার্জেন্সিতে বসে আছেন বা যে ডাক্তারবাবু অন কলে আছে, যদি টিউনিং না মিলে না, ওই পেশেন্টের কিন্তু ঠিক ট্রিটমেন্টও আসবে না। একটা পেশেন্ট আসলো, একটা সাপোজ ট্রমা নিয়ে আসলো পেশেন্ট, তার যে সুচারি করতে গেলে ওই সময় যেভাবে সুচার করা হয় সারা জীবনের জন্য কিন্তু ওর দাগ পড়ে যাবে ওখানে। আর ওই জায়গার মধ্যেই যেভাবে সুচার করা উচিত, ঠিকভাবে যদি সুচার করে, সেই দাগটা পড়ার অবস্থা থাকে না, কিন্তু সারা জীবনের জন্য কিন্তু ওই স্কারটা পড়ে যায়। তো এর জন্যই বলি, অনেক সময় ডিপেন্ড করে যে ওই সময়ে কে ছিল, তার মেন্টাল স্ট্যাটাস কিরকম আছে, ওই সময় অন কলে কে আছে, তার আনুষঙ্গিক যে প্যারামেডিক্সরা আছে তারা কে, তার উপরও ডিপেন্ড করে। বাকি আমি বলছি না যে কেউ ইচ্ছাকৃতভাবে করে, কিন্তু এক্সপার্টাইজ এবং তার যে ক্লিনিক্যাল আই তার উপরও ডিপেন্ড করে ওই পেশেন্টকে বেস্ট সার্ভিসটা দেওয়া। তো এই জন্যই পেশেন্ট ডাক্তারবাবু ইমুক ডাক্তারের কাছে যায় অনেকে, ইমুক ডাক্তার ভালো। আমি আশা করি যে এখানের যে একটা যে বিষয় আজকে এখানে ওপেনিং হলো, তার অবশ্যই মানে আগামী দিন আরো ডেভেলপ হবে, এবং ট্রমা সেন্টার কিন্তু আপনাদের করতে হবে এখানে। আর আমাদের সরকারের তরফ থেকে অবশ্যই হেল্প করব। আমার কাছে তো মনে হয় না যে সরকারের আলাদা আর টিএমসি আলাদা, আমরা তো সব একাকার, একসাথেই তো আছি এখানে। তো আমরা সোসাইটির মাধ্যমে এটাকে চালাচ্ছি আমরা, তো এখানে তো অন্য কিছু হওয়ার আর সুযোগ নেই। ডাক্তারদের প্রমোশন হতো না, আমরা প্রমোশন দিয়েছি গভর্নমেন্ট মেডিকেল কলেজে। এমনও হয়েছে 22-23 বছর ধরে বাবা এবং ছেলে বা মেয়ে বা মা বা ছেলে মেয়ে একই গ্রেডে আছে অনেক বছর ধরে, 22-23 বছর। আমরা এসে তাদের প্রমোশন দিলাম, এরকমও হয়েছে এখানে। আর আমরা দেখি না কে কোন জায়গার, কোন বিশ্বাসে উনি চলেন, সেটা আমরা দেখি না, সবার জন্য আমরা দেখি। এখানে
প্রায় 100টার মতো এখন পিজি সিট আমাদের 85-86 আছে, সেটাকে 100টার জন্য অলরেডি অনুমোদন দিয়েছে এনএমসি। আমি বলবো মাত্র 4টা ডিপার্টমেন্ট এখানে পিজি আছে টিএমসির মধ্যে। এর মধ্যে স্টুডেন্ট বোধ হয় খুব বেশি না, 5 জন না কজন আছে টোটাল, না আরো বেশি হবে, 6 জন। তো এখানে যদি পিজির সিটটা আরো বাড়ে, আর এর জন্য দিল্লিতেও যদি আমার কথা বলতে হয়, আগেও আমি বলে গেছি যে আপনারা আমাকে বলুন কোথায় হেল্প করতে হবে, কারণ পিজি যদি না বাড়ে আগামী দিন সবাই এখন স্পেশালিস্ট চায়। আগে ছিল এলএমপি ডাক্তার, এলএমএফ, এই যথেষ্ট। ওই এরিয়ার মধ্যে সবচেয়ে লাইসেন্সিয়েট কোর্স যিনি করেছেন বেস্ট ডাক্তার, এরপরে হলো এমবি, এরপরে এমবির পরে বললো না এখন তো এমবিতে হবে না, পোষাবে না, তারপরে হলো এমবিবিএস, এমবিবিএস এর পরে এরপরে বললো না এখন তো এমডি হয়ে গেছে, এমএস হয়ে গেছে, ওই ডাক্তারের কাছে যেতে হবে। সিভিল সার্জন একজনই থাকতো, যথেষ্ট, সব জানতো। এখন এইটাও হয় না, এখন সুপার স্পেশালিস্ট লাগবে, ডিএম, এমডি, মানে সুপার স্পেশালিটির যা যা আছে। তো মানুষের চাহিদা এবং তার নিড অফ দ্য আওয়ারে সব ফেসিলিটিসগুলো বাড়ছে। এখানে আমি আশা করি টিএমসির গতানুগতিকভাবে না চলে যে আই এম দ্য বেস্ট, এবং ত্রিপুরাতে টিএমসি একটা ভালো স্থান দখল করুক। এবং টিএমসির নাম পড়াশোনার ক্ষেত্রে, ট্রিটমেন্ট দেওয়ার ক্ষেত্রে কিন্তু যে কোনো মেডিকেল কলেজ এখানে, মানে আমি অন্যান্য জায়গার মেডিকেল কলেজের কথা বলছি, আমাদের এখানে কিন্তু অনেক বেটার, খালি প্রচার প্রসারটা লাগবে। ফ্যাকাল্টির যেখানে তাদের এক্সপার্টাইজের বিষয় আছে, দরকার পড়লে ওনাদেরকে আরো বেশি করে ট্রেনিং দেওয়াতে হবে। আর জিনিসপত্রগুলো দিলে হবে না, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করলেই হবে না, তাকে মেনটেন করাও খুব ইম্পর্টেন্ট। যে কারণে এইবার আমরা দেখলাম যে একটা পলিসি করেছি আমরা, যে মেনটেন্যান্সের জন্য সমস্ত সরকারি অফিস টফিসগুলো আবার করেছি ঠিকই, কিন্তু আবার খবর নিতে হবে। আমি মাঝে মাঝে দেখি রাস্তা দিয়ে, যে বললাম যে গভর্নমেন্ট অফিসের সে বট গাছ এখনো ঝুলে আছে। আমি বারবার বলছি যে আগের থেকে যদি মেনটেন করা যায়, 10% যে বরাদ্দ হয়েছে যে কোনো ডিপার্টমেন্টের, সেই বাজেটের 10% ফর অ্যানুয়াল মেনটেন্যান্সের জন্য আমরা বলেছি, পলিসি নিয়েছি যেন এটা করে। অনেক জায়গায় এখন আমরা সবাই দেখছেন এখন প্রযুক্তি এত বেড়ে গেছে যে প্রযুক্তিতে এখানে স্মার্ট ক্লাসও হয়ে গেছে। আমি জানি না আপনাদের এখানে মানে হয়ে গেছে কিনা, স্মার্ট ক্লাসে মানে 3 ডাইমেনশনাল সব কিছু দেখা যায় এখন, এভরিথিং। তো স্মার্ট আমরা নিজেরা হচ্ছি, স্মার্ট ক্লাসও আমরা করতে পারছি, স্টুডেন্টরাও স্মার্ট হচ্ছে। এবং আমাদের সময় যেভাবে পড়াশোনা আমরা করেছি এখন কিন্তু সেভাবে পড়লে চলবে না। তো সময়ের সাথে তাল মিলিয়ে আমরা আগামী দিন টিএমসির তার উত্তর শ্রীবৃদ্ধি ঘটুক, সেই আশা আমি রাখছি। আর আমার প্রতিনিয়ত তো টিএমসির উপরে একটা মানে আলাদা একটা ফিলিংস তো আছে, আমি যেটা বললাম। এবং নিশ্চয়ই আমরা সবাই মিলে, সরকার এবং এই আমাদের যে টিএমসি পরিচালক কমিটি, তারা মিলে আমরা এটাকে সামনের দিকে এগিয়ে নেব। সবাইকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ। অনেক অনেক প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়কে। এবারে